আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখলের দিন পথে নেমেছিলেন মিমি চক্রবর্তী। এরপরে সোশ্যাল মিডিয়ায় সরাসরি হুমকির মুখে পড়েন তৃণমূলের প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। এক্স হ্যান্ডলে নিজে সেই হুমকির স্ক্রিনশট তুলে ধরেন অভিনেত্রী। সেই সঙ্গে পোস্টে সাইবার ক্রাইম বিভাগকে ট্র্যাক করেন তিনি। এবার জানালেন যে এই মামলার পুলিশের ভূমিকা কী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নামার পর মিমিকে হুমকি দিয়ে লেখা হয়, আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করতো। মিমির পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হতো নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে 10 লাখ টাকা দিয়ে দেব। আবার আরেকজন লেখেন, ধর্ষণটা মিমির সঙ্গে হলে ভালো হতো। এই ঘটনার পর মিমি চক্রবর্তী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। পুলিশ তাতে সাড়া দিয়েছে। এই বিষয়ে মিমি এক্সে একটি পোস্ট দেন। সেই পোস্টে অভিনেত্রী লেখেন, সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্য করেছে। এ বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ওই সকল অ্যাকাউন্টগুলো চিরতরের জন্য ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে দুজন প্রধান অভিযুক্তদের খুঁজে বের করার, কারণ তারা সব কমেন্ট মুছে আপাতত ইনকোগনিটো মোডে চলে গেছে। এর আগে ধর্ষণের হুমকির স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, আমরা কি এই কারণে লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাইছি, তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন ডাল ভাত হয়ে গেছে। এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন। এটা কোন ধরনের শিক্ষা? এরপরেই পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এর আগে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার সময় কণ্ঠ দমিয়ে রাখা মানুষগুলো এখন মুখ খুলছেন। স্বাধীন দেশে নিজের মতো করে বলছেন নানা কথা। সেই দলের একজন দণ্ডিত গায়িকা কনক চাপা। তার রাজনৈতিক পরিচয়ও আছে। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিলেন। আর এ কারণে বিগত সরকার আমলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল বলে জানিয়েছেন এ শিল্পী। বিগত সরকার সমালোচনা করে কনক চাপা বলেন, আমি বিগত 60টি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মোটেও ভেঙে পড়িনি। আমি সবসময় হাসি খুশি থেকেছি, কখনো কাঁদিনি, কখনো হতাশ হইনি। যত সমস্যা এসেছে কারো কাছে অভিযোগও করিনি। আমাকে 7 বছর বোবা করে রাখা হয়েছে, যা বর্ণনাতীত। আমি কোনো কিছু লিখতে পারতাম না, শুধু তাই নয় আমি গানও গাইতে পারিনি। একজন শিল্পী যদি গান গাইতে না পারে তার বোবা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি এত কিছুর পরও আশা হারাইনি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুতেই ছাত্রদের পক্ষে ছিলেন কনক চাপা। ছাত্র হত্যার প্রতিবাদে গেল 17 জুলাই এক ফেসবুক পোস্টও করেন তিনি। লিখেছেন, আমি সবসময় ন্যায়ের পক্ষে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনের হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক। স্বাধীন বাংলাদেশের সম অধিকার নিশ্চিত হোক। প্রসঙ্গত তিনি 3 দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে আছেন কনক চাপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা 3000-এরও বেশি, 35টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ করা হয়েছে তার। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বা সাময়িক শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার জন্য কাউকে ভ্রমণের অনুমতি দেয় না দেশটির ইমিগ্রেশন আইন, যার কারণে ব্রিটেনের ইমিগ্রেশন নীতির কারণে এখনো যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে পারছে না হাসিনা। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে হলে প্রথমে তিনি যে দেশে নিরাপদে পৌঁছেছেন সেখানে আশ্রয়ের আবেদন করতে হবে। তিনি বলেন, যাদের প্রয়োজন তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্ব করার মতো ইতিহাস রয়েছে। তবে কাউকে রাজনৈতিক আশ্রয় বা অস্থায়ী আশ্রয় নেওয়ার জন্য যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। উল্লেখ্য, পদত্যাগের পর সোমবার দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি হেলিকপ্টারে ভারত চলে যান। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা। মাথার উপর ঝুলছে হত্যা মামলার খড়গ। ক্রিকেট মাঠের অলরাউন্ডার রাজনীতির সঙ্গে জড়িয়ে হয়েছেন বিতর্কিত। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি এখন সাকিব আল হাসান। এরই মাঝে তার নামে এসেছে লিগ্যাল নোটিশও। এমন বিতর্কের মাঝে রাওয়ালপিন্ডি টেস্টের 5ম দিনে রেকর্ডের পাতায় নিজের নামটা তুলেছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন তার। রাওয়ালপিন্ডিতে শেষ দিনের প্রথম সেশনে তুলে নেন 2 উইকেট। এই মুহূর্তে তার আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা 706। সাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেটরিকে। 305 ওয়ানডে, 362 টেস্ট আর 38 টি20 উইকেট মিলিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল ভেটরির।
রাওয়ালপিন্ডিতে আবদুল্লাহ শফিকের উইকেট নিয়ে কিউই স্পিনারকে পেছনে ফেললেন বাংলাদেশের অলরাউন্ডার। সিরিজের প্রথম টেস্ট সাকিব শুরু করেছিলেন 703 উইকেট নিয়ে। 237 টেস্ট, 317 ওয়ানডে আর 149টি টি20 উইকেট ছিল তার নামের পাশে। এরপর প্রথম ইনিংসে সালমান আলী আঘার উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে সৌদ শাকিলকে ফেলেন স্ট্যাম্পিংয়ের ফাঁদে। সাকিবের সামনেই ক্যারিয়ারের প্রথম ডাক মেরেছেন সৌদ শাকিল। এই উইকেট দিয়ে ড্যানিয়েল ভিক্টরিকে স্পর্শ করেন সাকিব। আর এর কিছুক্ষণ পরেই আবদুল্লাহ শফিকের উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হন তিনি। আর এই তালিকায় সাকিব পাশে পাচ্ছেন ক্রিকেটের সব অল টাইম গ্রেটকে। ডানহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে আছেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন, আর উইকেট 991টি। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট ওয়াসিম আকরামের, কিং অফ সুইংয়ের উইকেট 916টি। ডানহাতি স্পিনারদের মাঝে সর্বোচ্চ উইকেট শ্রীলঙ্কার স্পিন উইজার্ড মুত্তিয়া মুরালীধরনের 1347 উইকেট নিয়ে বাকি তিনজনের চেয়ে ঢের এগিয়ে মুরালীধরন। আর সাকিব আল হাসানের উইকেট এই মুহূর্তে 706টি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ছাত্র জনগণের বৈষম্যহীন সমাজের যে দাবি তা বাস্তবায়নে কাজ করবে সরকার। প্রাথমিক শিক্ষা যে কোনো দেশের জাতির জন্য ভিত স্বরূপ। দুঃখজনক, আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না। এ বিষয়টি আমরা গুরুত্ব দিব। তিনি বলেন, অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, সাক্ষরতার হার বেড়েছে, কিন্তু প্রয়োজন মানব সম্পদকে উন্নত করতে চাই। প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার প্রসঙ্গে ডাক্তার বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবে না, তাই তা ঠিক করে সিদ্ধান্ত নেওয়া হবে। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। শেখ হাসিনার শেষ কিছু কথা। আমি পদত্যাগ করেছি, শুধুমাত্র লাশের মিছিলে যেন না দেখতে হয়। তোমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি হতে দেইনি, ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহার হইও না। আমি বলে এসেছি, আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝরত, আরো সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মীরা যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন, আশাহত হবেন না। আমি শীঘ্রই ফিরব, ইনশাআল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা, আমার পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়ি ঘরের ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে। তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের চলমান ভয়াবহ বন্যার মধ্যে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার 26 আগস্ট এসব গেট খুলে দেওয়া হয়। ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত।
সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান, প্রতিবেশী দুই রাজ্যে বন্যা জেরে পানি চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদ সীমার ৭৭.৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশপান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে, প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে ১০৯টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০,০০০ কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। খুলনার ডুমুরিয়ায় নন্দীবাড়ি ভাঙচুর, ব্যবহারকৃত প্রাইভেট কার ও শোরুমের মোটরসাইকেল ভাঙচুর, গোডাউন লুটপাট, অগ্নিসংযোগ সহ কালী মন্দির ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৫ আগস্ট বেলা ১২টায় নন্দী ট্রেডিং কর্পোরেশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশেষ নন্দী ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী কৃষ্ণ নন্দী। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগস্ট সোমবার স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর বিকেল ৪:৩০টার দিকে ৭-৮০০ দুর্বৃত্তকারীরা চুকনগর খুলনা মহাসড়ক অবস্থিত চুকনগর নন্দী বাড়িতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে বাড়ি ভাঙচুর, ব্যবহৃত প্রাইভেট কার ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্মীয় উপাসনালয়ে কালী মন্দির ভাঙচুর সহ কয়েকটি গোডাউনে ব্যাপক লুটপাট করে। এ সময় তিনি আরও বলেন, বাড়ি ভাঙচুর, গোডাউন লুটপাট, অগ্নিসংযোগ সহ কালী মন্দির ভাঙচুর ও গোডাউন লুটপাটের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০,৩,৮৪,০০০ টাকা। সংবাদ সম্মেলনের মাধ্যমে কৃষ্ণনন্দীর আইন প্রয়োগকারী সংস্থা ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন। ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নজিন জয়, সাজু খাদেম সহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির আল ফারাবির আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদী জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সল চৌধুরী, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৫ সালে ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। এই সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। এই সময় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন। আমার পূর্ব বাংলা এক গুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল, অনেক পাতার ঘনিষ্ঠতায় একটি প্রগাঢ় নিকুঞ্জ, সন্ধ্যার উন্মেষের মতো, সরোবরের অতলের মতো, কালকেশ মেঘের সঞ্চয়ের মতো, বিমুগ্ধ বেদনার শান্তি। আমার পূর্ব বাংলা বর্ষার অন্ধকারে অনুরাগ, হৃদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী। নিকুঞ্জের তমাল কনক লতায় ঘেরা, কবরী এলো করে আকাশ দেখার মুহূর্ত, অশেষ অনুভূতি নিয়ে পুলকিত স্বচ্ছলতা। এক সময় সূর্যকে ঢেকে অনেক মেঘের পালক, রাশি রাশি ধান, মাটি আর পানির কেমন নিশ্চেতন করা গন্ধ। কত দশা বিরোহিণীর ১, ২, ৩, ১০টি এখানে ত্রস্ত আকুলতায় চিরকাল। ঘর আর বিদেশ আঙিনা, আকুলতায় একাকার অভিশাপ। ৩টি ফুল আর অনেক পাতা নিয়ে কদম্ব তরুর একটি শাখা মাটি ছুঁয়েছে। আরো অনেক গাছ, পাতা, লতা, হলুদ, নীল, বেগুনি অথবা সাদা, অজস্র ফুলের বন্যা, অফুরন্ত ঘুমের অলসতায় চোখে বুঝে আসার মতো শান্তি। কাকের চোখের মতো কালো চুল এলিয়ে পানিতে পা ডুবিয়ে রাঙা উৎপল যার উপমা। হৃদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরীতে দেখো ঘিরে যে দেহের উপমা স্নিগ্ধ তমাল। তুমি আমার পূর্ব বাংলা, পুলকিত স্বচ্ছলতায় প্রগাঢ় নিকুঞ্জ। আমার পূর্ব বাংলা
অনেক রাত্রে গাছের পাতায় বৃষ্টির শব্দের মতো, কখনো মৃদঙ্গ, হঠাৎ কখনো বেহালা, এক সময় বাঁশির সুর। যখন রাত্রে একাকী ঘুম ভাঙে, অনবরত কোমল কোলাহলে স্বপ্নের মতো পাতায় পাতায় শব্দকে দেখি। তারাকুল বিকাশ, অন্ধকার আকাশের চেতনার মতো, যে চেতনা এক সময় অতল অবলুপ্তি, এক সময় কালো চোখের তন্দ্রা, এক সময় বিদ্যুৎ বিকাশ, এক সময় হঠাৎ জাগরিত বজ্র, কিন্তু চিরকাল অনেক গন্ধ, শব্দ এবং চোখ চেয়ে দেখার কথায় ভরপুর। আমার পূর্ব বাংলা অনেক রাত্রে গাছের পাতায় বৃষ্টির শব্দের মতো। স্বচ্ছ নির্মল গাছের পাতায় মুক্তা, ছোট ছোট ফুল যেন অনেক তারা, যেন বনকন্যাদের চোখের পানি, যেন নিটোল নখের উপর শক্তির স্বচ্ছতা। এগুলো সব অনুভবে আসে। অনেক রাত্রে বৃষ্টির শব্দ জাগে আমার চেতনার ধনধান্য এবং অন্ধকারে প্রদীপ। বৃষ্টি, বৃষ্টি এখানে সেখানে, পৃথিবীর সর্বত্র, শিকাগো শহরে, নিউ ইয়র্কে, প্যারিসে, কোথাও আলো ছুঁয়ে, কোথাও জানালার কাছে, কোথাও মসৃণ ঐশ্বর্যের গাড়ি, বর্ষাতি, ছাতা। আমার পৃথিবীর বৃষ্টি, মাটির গন্ধ, ধানক্ষেত ভেসে যাওয়া, আম গাছের ডাল ভেঙে পড়া, হঠাৎ গরুর ডাক, ভিজে যাওয়া পাখির ডানা ঝাপটানো, আবার পুকুরে, নদীতে, ডোবায় লাবণ্যের সারা। আমার পূর্ব বাংলা অনেক রাত্রে গাছের পাতায় বৃষ্টির শব্দের মতো, অনেক দ্রুত পা ফেলার মতো শব্দের নিহারিকা। অতীতের কোলাহল, শতাব্দীর পর শতাব্দী, এক সময় কানে কানে কথা, সচকিত বাতাস, এক সময় অনেক কথার সমস্ত কথা ডুবে যাওয়া, অকস্মাৎ ক্রোধ, বিলুপ্ত তন্দ্রা, অকস্মাৎ একটি প্রান্তরে সমস্ত পৃথিবীর মূর্ছা। হয়তো বিচলিত আনন্দ সম্ভার, হয়তো বিনিঃশেষ সংশয়িত জীবন, বিক্ষোভের অপরিমিত অজস্রতা এবং সমস্ত শব্দের একাগ্রতায় আমার পূর্ব বাংলা একাকী একটি বৃষ্টি রাত্রের শব্দের মতো। আমার পূর্ব বাংলা অনেক রাত্রে গাছের পাতায় বৃষ্টির শব্দের মতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিখোঁজের 24 দিন পর পিরোজপুরের নাজিরপুরের রফিকুল ইসলাম নামের এক শিক্ষকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা সদর ইউনিয়নের সাতকাসিমা গ্রামের মৃত জব্বার শিকদারের ছেলে। তিনি পেশায় একজন কম্পিউটার শিক্ষক ছিলেন। শিক্ষক রফিকুল ইসলামের ঢাকার গোপীবাগে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। গত 19 জুলাই রাতে 9:15 থেকে তার মোবাইল ফোন বন্ধ হলে তিনি নিখোঁজ হন। নিহতের স্ত্রী নাফিয়া ইসলাম তার স্বামীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত 10 আগস্ট বিকালে ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার আঞ্জুমান মফিদুল ইসলাম কবরস্থানে তার মরদেহ পাওয়া যায়। এর আগে একই দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা তার গুলিবিদ্ধ ছবি থেকে তাকে শনাক্ত করা হয়। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের পক্ষে কয়েকটি মিছিলে অংশ নিয়েছিলেন আমার স্বামী রফিকুল ইসলাম। সে কারণে প্রাথমিকভাবে আমরা মনে করেছিলাম তিনি হয়তো পুলিশের হাতে আটক হয়ে কারাগারে আছেন। এ কারণে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের কাছে খোঁজ নেওয়া হয়েছিল। এখন তার লাশ পেলাম। নিহতের বাড়ির পাশের উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান রিপন বলেন, অত্যন্ত নিরীহ ও ভদ্র ছিলেন রফিকুল ইসলাম। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এমন হত্যা ও গুমের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে দেশের হাজার হাজার শিক্ষক ও ভিন্ন মতাদর্শের নেতাকর্মীদের হত্যা করে লাশ গুম করেছে। তাদের এমন হত্যার বিচার করতে হবে। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা।
চাকরি জাতীয়করণ সহ একাধিক দাবিতে রোববার রাজধানীর সচিবালয় এলাকায় আন্দোলন করছিলেন আনসার সদস্যরা। অন্যদিকে দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে আনসারদের শান্ত থাকার আহ্বান জানিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এক পর্যায়ে দুই সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের সংযত থাকার আহ্বান জানান। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তারা দুই সমন্বয়ককে জিম্মি করে বলেও অভিযোগ ওঠে। রাত 8:30টার দিকে এই দুই সমন্বয়ক নিজেদের ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়ে জানালে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই তারা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন। পরে তাদের উদ্ধারে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগেই সকাল থেকে চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা। এক পর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে তারা সচিবালয়ের 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেয়। তবে কিছুক্ষণ পরই আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। দুই সমন্বয়কের পাশাপাশি আনসার সদস্যদের আন্দোলনের কারণে অবরুদ্ধ হয়ে আছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও। তাদের অনেকেই এখন খোদায় কাতর। বের হবার জন্য এক গেট থেকে অন্য গেটে ছুটলেও তারা বের হতে পারেননি। পরবর্তীতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ে গেলে আনসার সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত 35 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনার পর কড়া হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রোববার রাত 10:15টার দিকে ফেসবুকে এক পোস্টে আহ্বান জানান তিনি। পোস্টে সার্জিস আলম লিখেছেন, এরা পুরনো শকুন, এটি তাদের বৃহৎ পরিকল্পনার অংশ। তাদের সব পরিকল্পনায় ছাত্র জনতা ধুলোই মিশিয়ে দেবে। আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সব বিশ্ববিদ্যালয়ের সবাই নেমে আসুন, দেখি কত বড় কলিজা ওদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়কের এমন আহ্বান নজর কেড়েছে নেটিজেনদেরও। সার্জিস আলমের দেয়া পোস্টে মন্তব্যের ঘরে সহমত পোষণ করে আনসার বাহিনী বিলুপ্তির দাবিও জানিয়েছেন অনেকে। কেউ কেউ বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করছে। এ অবস্থায় দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় সবাই যখন বন্যার্তদের সহায়তায় কাজ করছেন, তখন আনসার বাহিনীর এমন দাবি কাম্য নয়। বাংলাদেশ সীমান্ত নদীর অববাহিকার বাঁধ খুলে দেওয়ার পর সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রথমে জি মিডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা। দীর্ঘ সময় সেটি হ্যাকারদের দখলে ছিল। সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা। গত 24 ঘন্টায় আরও 5টি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে সাইবার কমিউনিটি বাংলাদেশ। তাদের দাবি করা ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে এর সত্যতাও মিলেছে। সেগুলোতে প্রবেশ করলে চোখে পড়ছে ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছেন। লেখা দেখানো হচ্ছে, আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেব। ডম্বুর বাঁধ খোলা হলো কেন? বাংলাদেশের বন্যার জন্য ভারত দায়ী, ইত্যাদি বার্তা। খোঁজ দিয়ে জানা গেছে 21 আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের অন্তত 15টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার কমিউনিটি অব বাংলাদেশ। এর মধ্যে ভারতীয় পুলিশ সেনাবাহিনীর সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারত পে, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়েবসাইট রয়েছে। এছাড়া এয়ারলাইন্স ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করেছেন বাংলাদেশি হ্যাকাররা। ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল জেলাগুলো প্লাবিত হয়েছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি সহ বেশ কয়েকটি অঞ্চল বন্যায় বিপর্যস্ত। খড়কুটোর মতো ভেসে যাচ্ছে বসত ভিটা গবাদি পশু। এই সময় সবাইকে এগিয়ে আসা আহ্বান জানাচ্ছেন সবুজের তারকারা। বানভাসীদের জন্য 2 মাসের আয় পুরোটাই দিয়ে দিলেন সিয়াম। শুধু তিনি নন, সিয়ামের স্ত্রী শাম্মা রুশাবী অবন্তী দিলেন 1 মাসের আয়ের টাকা। শুক্রবার বিকেলে একটি ভিডিও বার্তায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা বলে তিনি এই ঘোষণা দেন। এ সময় সিয়াম বলেন, গতকাল একটি ছোট বাচ্চা তার জমানো 14,500 টাকা পুরোটাই বন্যার্তদের জন্য ডোনেট করে দিচ্ছে। এইটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য। আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি, তাহলে সবই সম্ভব। সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার এই মাস ও শেষ মাসের ইনকাম ডোনেট করতে যাচ্ছি। কিছুটা টাকা আমি দিয়েছি, বাকিটা এখন দিতে যাচ্ছি। তিনি আরও বলেন, দানের বিষয়টি এভাবে বলা উচিত নয়, তবে আমি মনে করি এই সময় এটা বলা দরকার, কারণ এটাতে অনেকে উৎসাহিত হবেন।
এরপর সিরামের স্ত্রী অবন্তী তার এই মাসের যে ইনকাম সেটা বন্যার্তদের দেওয়ার কথা বলেন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত বন্যায় দেশের 6 জেলায় অন্তত 17,96,248 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনীতে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি বাড়ছে। এতে মঙ্গলবার থেকে 6 জেলায় মোট 1,89,663টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনায় উদ্বেগ জানিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, গত কয়েক সপ্তাহ ধরে চলমান সহিংসতা, মৃত্যু ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন। মুখপাত্র বলেন, আমরা সব দলকে এ ধরনের সহিংসতা কার্যক্রম থেকে বিরত থাকায় আহ্বান জানাই। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করি। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে। মার্কিন মুখপাত্র আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সব সিদ্ধান্তে দেশের আইনের শাসন এবং বাংলাদেশের মানুষের চিন্তার প্রতিফলন থাকা উচিত। আমরা জানতে পেরেছি নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। এই সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত। আমরা বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখব। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে টানা 15.5 বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে ঢাকা সহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। দেশ জুড়ে সহিংসতায় অনেকেই মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্যের দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে বৈঠক করেন রাষ্ট্রপতি। পরে বঙ্গভবন প্রেস উইং জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্যদের নাম জানানো হবে। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা। রাজধানীর ওয়ারীতে আল আমিন ভূঁইয়া 42 ও নুরুল আমিন 35 নামের 2 ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। বুধবার 14 আগস্ট সকালের দিকে ওয়ারীর হাটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আল আমিন ও নুরুল আমিন ওয়ারীর 2 নম্বর KM দাস লেন এলাকার শামসুদ্দিন ভূঁইয়ার সন্তান। নিহত আল আমিনের ভাই রুহুল আমিন বলেন, আমার ভাই আল আমিন ওয়ারী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, পাশাপাশি একটি পত্রিকায় কাজ করতেন। আর নুরুল আমিন পাঠাও মোটরবাইক চালক ছিলেন। তিনি বলেন, সকালে আমরা খবর পাই কে বা কারা আমার 2 ভাইকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গেছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নুসরাত, নিউজ ডেস্ক, নগর বার্তা। পিরোজপুরের ইন্দুরকানীতে মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া মরহুম মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও সাক্ষীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। মামলার বাদী উপজেলার পাড়েরহাট এলাকার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব আলম, সাক্ষী গৌরাঙ্গ, আলতাফ, নবীন, মাহতাব উদ্দিন সহ অন্যদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বলেন, তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে যে কোনো সময় দুষ্কৃতরা আমাদের উপর হামলা করতে পারে বলে আশঙ্কা করছি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছিল। একজন 7 বছরের শিশু মুক্তিযোদ্ধা বাদী হয়ে দেলওয়ার হোসাইন সাঈদীকে জেল খাটিয়েছেন এবং সরকারের মধ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীরা এলাকা থেকে পালিয়ে গেছেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মাহবুব আলমকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এখন তিনি কোথায় আছেন জানি না। মামলার অন্য সাক্ষীদের বিষয়ে আমার জানা নেই। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা। যারা আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নাম জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টা সহ মোট 17 জন সদস্য থাকছেন এ সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকি 16 জন উপদেষ্টা হলেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক; ডক্টর আসিফ নজরুল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; আদিলুর রহমান খান, মানবাধিকার কর্মী; এএফ হাসান আরিফ, সাবেক অ্যাটর্নি জেনারেল; তৌহিদ হোসেন, সাবেক রাষ্ট্রদূত; সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী; শারমিন মুর্শিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রতী; ফারুকী আজম, ব্রিগেডিয়ার জেনারেল; এম শাখাত হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা; সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত; বিধান রঞ্জন, চিকিৎসক; ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, মাওলানা হেফাজতের সাবেক নায়েবে আমির; ফরিদা আক্তার, উবিনিক উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক; নূরজাহান বেগম, গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক; মোহাম্মদ নাহিদ ইসলাম, প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন; আসিফ মাহমুদ, প্রতিনিধি। গোপালগঞ্জে উত্তেজিত জনতা সেনাবাহিনী একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় 4 সেনা সদস্য, সাংবাদিক কর্মী ও স্থানীয় মোট 15 জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানিয়েছেন, এর মধ্যে 2 জন গুলিবিদ্ধ রয়েছে। আজ শনিবার 10ই আগস্ট বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও গ্রামবাসী জড়ো হয়েছেন। তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারী জনগণকে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠে এসব জনতা। তারা সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও গুলি বর্ষণ করে। এ সময় স্থানীয় জনতা আরও ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। নাম প্রকাশ না করা শর্তে গোপীনাথপুরের গ্রামের এক ব্যক্তি নগরবার্তাকে বললেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। এ সময় সেনাবাহিনীর 2টি গাড়ি থেকে সেনা সদস্যরা নেমেই আমাদেরকে সড়ক পরিষ্কার করতে বলেন। তারপর উত্তেজিত জনতার সাথে কথা কাটাকাটি, ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, লাঠিচার্জের ঘটনাও ঘটে। এক পর্যায়ে সেনা সদস্যরা গুলি করলে এক শিশুসহ 2 জন গুলিবিদ্ধ আহত হয়। তারা স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান সত্যতা নিশ্চিত করে সাংবাদিককে বলেন, 3-4 হাজার জনতা সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়েছে রাস্তা অবরোধ করতে। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলা হয়। জনগণ উত্তেজিত হয়ে ইট পাটকেল ছুটতে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর সহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে 4 সেনা সদস্য আহতও হয়েছে। উল্লেখ্য, শান্ত গোপালগঞ্জ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। গত কয়েকদিন ধরে জেলার কোথাও না কোথাও শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী বিক্ষোভ ও সমাবেশ করে আসছে। মাহমুদুল সোহেল, নিউজ ডেস্ক, নগর বার্তা।
ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মরদেহ নিতে আসা স্বজনদের কাছে টাকা দাবি করায় খোকনলাল ও মনসুর আলী নামে দুই কর্মচারীকে আটক করে আনসার সদস্যদের হাতে সোপর্দ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের নতুন ভবনের পাশে মর্গ অফিসে এই ঘটনা ঘটে। জানা যায়, গত 5 আগস্ট যশোর কোতোয়ালি এলাকার আন্দোলনের সময় একটি ভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ওই ভবনে আটকে দগ্ধ হন সাকিব নামে এক শিক্ষার্থী। সেদিন রাতে স্বজনরা সাকিবকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল 5:15টার দিকে সাকিবের মৃত্যু হয়। নিহত সাকিবের বাবা আলাল উদ্দিন জানান, ছেলের মরদেহ হাসপাতাল থেকে বের করতে বিপাকে পড়তে হয়। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তাদের প্রায় 3 ঘন্টা হয়রানি করা হয়। এছাড়া ট্রলিতে করে মরদেহ মর্গে নিয়ে আসার সময় টাকা দাবি করেন ট্রলিম্যান। টাকার বিষয়ে মর্গে অফিসে দায়িত্বে থাকা খোকনলালকে দেখিয়ে দেওয়া হয়। এছাড়া মিরপুরে ভবন থেকে পড়ে নিহত জালাল নামে এক শ্রমিকের স্বজনদের কাছেও 10,000 টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে খোকনলালের বিরুদ্ধে। নিহত জালালের স্বজন আলমগীর হোসেন অভিযোগ করেন, বৃহস্পতিবার মিরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হয় জালাল। আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যায়। এরপর মরদেহ নিতে মর্গ অফিসে গেলে সেখানে দায়িত্বে থাকা কর্মচারী খোকনলাল স্বজনদের বলেন, এখন থানায় পুলিশ নাই, লাশ নিতে ছাড়পত্র নিতে দেরি হবে, 10,000 টাকা দিলে তিনি ব্যবস্থা করে দিবেন। পরে কাকুতি বিনতি করলে 8,000 টাকায় রাজি হন খোকনলাল। বৈষম্য বিরোধী আন্দোলনের এক সদস্য মাহিম সরকার বলেন, আমাদের এক ভাইয়ের যশোরের আন্দোলনে শহীদ হয়েছেন। স্বজনরা তার মরদেহ নিতে গিয়ে ঢাকা মেডিকেলের মর্গে হয়রানির শিকার হয়েছেন। এমনকি লাশ নিতে যেতে টাকাও দাবি করেন এক স্টাফ। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমরা তাকে আটকে ফেলি। এমনকি তার থেকে 10,000 টাকারও বেশি উদ্ধার হয়। তার পরিচয় নিশ্চিত হয়েছে, তিনি একজন ক্লিনার। বিষয়টি ঢাকা মেডিকেলের পরিচালককে জানানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আব্দুর রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা খোকনলাল নামে একজন স্টাফকে আটক করেছে। তাদের অভিযোগ, মরদেহ নিতে স্বজনদের কাছে টাকা দাবি করেছে সে। তাদেরকে পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিতে বলেছি। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত 3 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে জানিয়েছে সেখানকার সরকার। রাজ্যের এক মন্ত্রী বলেছেন, আগস্ট মাসে যা বৃষ্টিপাত হয়েছে তা স্বাভাবিকের থেকে 151% বেশি। এখনো পর্যন্ত অন্তত 12 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন নিখোঁজ রয়েছেন বলে রাজ্য প্রশাসন জানিয়েছে। এদের মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছেন 7 জন। শুধুমাত্র গোমতী জেলায় যে এলাকাতে অবস্থিত গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের অধীন ডম্বুর জলধার, সেই জেলায় আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা 196.5 মিলিমিটার, অথচ সেখানে বৃষ্টি হয়েছে 656.6 মিলিমিটার, যা 234% বেশি। বিবিসি বাংলাকে এই তথ্য দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজধানী আগরতলা সহ বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। হাওড়া, খোয়াই, মুহুরী ও ঢালাই সহ রাজ্যের প্রায় সব নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর রাজ্যের 3টি জেলায় লাল সতর্কতা ও বাকিগুলিতে কমলা সতর্কতা জারি করেছে। প্রায় 17 লক্ষ মানুষ সেখানে জলবন্দী হয়ে পড়েছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে রাজ্য সরকার। গত 4 দিন ধরে প্রায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে সেখানে। এখনো পর্যন্ত দেশে 11টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ। এই মুহূর্তে 8,87,629 পরিবার পানিবন্দী। এই বন্যায় এখনো পর্যন্ত 13 জন মারা গেছেন। শুক্রবার 23 আগস্ট দুপুর 12টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যাক্রান্ত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যায় এখনো পর্যন্ত কুমিল্লায় 4 জন, কক্সবাজারে 3 জন, চট্টগ্রামে 2 জন, ফেনীতে 1 জন,
নোয়াখালীতে একজন, লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। কামরুল হাসান বলেন, বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও পর্যন্ত ৩,52,00,০০০ নগদ টাকা, ২০,১০০ মেট্রিক টন চাল, ১৫,০০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। এছাড়া এলাকাগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত ৩ দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে জানিয়েছে সেখানকার সরকার। রাজ্যের এক মন্ত্রী বলেছেন, আগস্ট মাসে যা বৃষ্টিপাত হয়েছে তা স্বাভাবিকের থেকে ১৫১% বেশি। এখনও পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন নিখোঁজ রয়েছেন বলে রাজ্য প্রশাসন জানিয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭ জন। শুধুমাত্র গোমতী জেলায় যে এলাকাতে অবস্থিত গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের অধীন ডম্বুর জলধার, সেই জেলায় আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ১৯৬.৫ মিলিমিটার, অথচ সেখানে বৃষ্টি হয়েছে ৬৫৬.৬ মিলিমিটার, যা ২৩৪% বেশি। বিবিসি বাংলাকে এই তথ্য দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজধানী আগরতলা সহ বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। হাওড়া, খোয়াই, মুহুরী ও ঢালাই সহ রাজ্যের প্রায় সব নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর রাজ্যের ৩টি জেলায় লাল সতর্কতা ও বাকিগুলিতে কমলা সতর্কতা জারি করেছে। প্রায় ১৭ লক্ষ মানুষ সেখানে জলবন্দী হয়ে পড়েছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে রাজ্য সরকার। গত ৪ দিন ধরে প্রায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে সেখানে। ডায়াবেটিস রোগীদের খাবারের দিকে বাড়তি নজর দিতে হয়। তাদের খাবারে নানান বিধিনিষেধ থাকে। ডায়াবেটিস রোগীদের ক্যালোরির হিসাব ঠিক রেখে খেতে হয়। বিশেষ করে শর্করা জাতীয় খাবারের বিষয়ে তাদের বেশি সচেতনতা মানতে হয়, কারণ ডায়াবেটিস রোগী শর্করা জাতীয় খাবারের বিপাকে সমস্যা হয়। এখন প্রশ্ন হলো, ডায়াবেটিস রোগীরা কী ধরনের খাবার খাবেন? ডায়াবেটিসের রোগীদের খাবার সব উপাদান যে পরিমাণ মতো থাকে সে বিষয়টি খেয়ালে রাখতে হবে। তারা একবারে অনেক খাবার খাওয়ার পরিবর্তে অল্প অল্প করে বারবার খাবে। শস্যদানা, ফল, আমিষ, চর্বি, শর্করা সব পরিমাণ মতো থাকতে হবে। চিনি, মিষ্টি, মধু এগুলো সহজেই রক্তে মিশে যায় এবং দ্রুত ব্লাড সুগার বাড়ায়। তাই এই ধরনের খাবারকে সিম্পল কার্বোহাইড্রেট বলা হয়। এগুলো এড়িয়ে চলতে চেষ্টা করতে হবে। অন্যদিকে শস্যদানা, সবজি, আঁশযুক্ত ফল থেকে যে শর্করা আসে তা ধীরে ধীরে রক্তে মিশতে থাকে বলে দ্রুত ব্লাড সুগার বাড়ায় না। এই ধরনের খাবারকে বলে জটিল শর্করা।
তাই লাল আখ, চিরা, ভুট্টা, শাকসবজি বেশি খেতে বলা হয়। এগুলো ধীরে ধীরে ব্লাড সুগার বাড়ায়। সব ধরনের শাক, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা টমেটো, শসা, শিম, করলা, চিচিঙ্গা, ধন্দল, চাল কুমড়া, ডাঁটা, লাউ, সজনে, পানি কুমড়া, কাঁচা পেঁপে খেতে পারেন ডায়াবেটিসের রোগীরা। এছাড়াও ডায়াবেটিসের রোগীরা মাছ খেতে পারেন। মাছে ওমেগা-3 ফ্যাট অ্যাসিড আছে, যা হৃৎপিণ্ড ভালো রাখে। যেসব খাওয়া বাড়ে সুস্থতার কথা বিবেচনা করে কিছু খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। মনে রাখতে হবে ডায়াবেটিসের রোগীরা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিতে থাকেন। স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট জাতীয় খাবার হার্ট ব্লক করতে পারে, এমনকি এ থেকে স্ট্রোকের ঝুঁকিও হতে পারে। তাই এগুলো এড়িয়ে চলাই ভালো। খেলেও পুষ্টিবিদ কিংবা চিকিৎসকের পরামর্শ মেনে খেতে হবে, কারণ ডায়াবেটিসের রোগী ভেদে তারা পরামর্শ দিবেন। গরু ও খাসির মাংস, ফাস্ট ফুড, ভাজা পোড়া এগুলোতে ট্রান্স ফ্যাট, তাই এগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিন। মিষ্টি ফল খাওয়ার বিষয়ে সতর্কতা। আম, কাঁঠাল, মালটা, আঙুর, কমলা এইসব মিষ্টি ফল দ্রুত ব্লাড সুগার বাড়ায়। তাই ডায়াবেটিসের রোগীদের এগুলো এড়িয়ে চলতে বলা হয়। তবে একেবারে খাওয়া যাবে না এমন নয়, 2-1 দিন পর পর 2 স্লাইস খাওয়া যাবে। অন্যদিকে সবুজ আপেল, নাশপাতি, বড়ই এগুলো ধীরে ধীরে রক্তে মেশে, তাই ব্লাড সুগার ধীরে বাড়ে, সেজন্য এগুলো খাওয়া যাবে। ডায়াবেটিস ধরলে ঘাবড়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডায়াবেটিসের ধরন, রোগীর বয়স, ওজন বিবেচনা করে তিনি পরামর্শ দেবেন। নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে নিজের মতো খাদ্য তালিকা তৈরি করলে বিপদের ঝুঁকি বেশি। এ বিষয়ে রোগীদের মনে রাখতে হবে। বিএনপির কর্ণধার জনাব তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয় কেন? 2005 সালের রমজান মাস, কার্তিকের কাঠফোঁটা গরমে প্রাণান্তকর অবস্থা সাধারণ মানুষের। ঢাকা শহর জুড়ে লোডশেডিংয়ের যন্ত্রণা, আর সারা দেশে তো বিদ্যুৎই থাকে না। এমনকি ইফতার, তারাবি, সেহরির সময়ও বিদ্যুৎ না থাকায় অবশেষে ক্ষুব্ধ হয় আপামর জনতা। অথচ সে সময় শুধু খাম্বা বসিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ফলে বিএনপির আমল জুড়ে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে অন্ধকারে নিমজ্জিত হয় দেশ। 1996 সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ যখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 4300 মেগাওয়াটে উত্তীর্ণ করেছিল, তারেক রহমানের সীমাহীন দুর্নীতির কারণে বিএনপি আমলে তা কমে হয় মাত্র 3200 মেগাওয়াট। বিএনপি জামায়াতের দুঃশাসনের এই আমলে খোদ ঠাকাতেও দিনের বেলা মোমবাতি জ্বালিয়ে নিয়মিত স্কুলের ক্লাস নিতে বাধ্য হয়েছেন শিক্ষকরা। বিদ্যুৎ না থাকায় পানি উত্তোলনও ব্যাহত হয়েছে শহরে। ফলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রতিবাদী হয়ে ওঠে রাজধানীর সাধারণ জনগণ। এ সময় গ্রাম অঞ্চলে বিদ্যুৎ না থাকায় চাষাবাদের জন্য ডিজেল চালিত সেচ পাম্পের উপর নির্ভরশীল হয়ে পড়েন কৃষকরা। সেই সুযোগে ডিজেল ও সারের দামও বাড়িয়ে দেয় হাওয়া ভবন সিন্ডিকেট। তবে তারেক মামুন গংদের লুটপাটের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় তীব্র প্রতিবাদ। শুধু বিদ্যুৎ চাওয়ার কারণেই 2006 সালে জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে হত্যা করা হয় 20 জন সরল প্ল্যান গ্রামবাসীকে। সেপ্টেম্বরে দেশের 40টি জেলার সাধারণ মানুষের ওপর একযোগে হামলা চালায় বিএনপি জামায়াতের পেটোয়া বাহিনী। এভাবেই হত্যা ও খুনের রাজত্ব কায়েম করে দেশকে নৈরাজ্যের অন্ধকারে ডুবিয়ে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারেক রহমান ও তার বন্ধুরা। অথচ আজ কেমন আছে গ্রামের মানুষ? ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিলেছে 28 বস্তা টাকা, চলছে গণনা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান বাক্স থেকে এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। বরাবরের মতোই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও। এখন চলছে গণনার কাজ। এবার 3 মাস 26 দিন পর শনিবার সকাল 7:30টায় দান বাক্সগুলি খোলা হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলার প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। এ সময় কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখও উপস্থিত ছিলেন। এর আগে চলতি বছরের 20 এপ্রিল এই মসজিদের দান বাক্স খোলা হয়েছিল। তখন 27 বস্তার টাকা থেকে এ যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড 7,78,67,537 টাকা পাওয়া গেছিল। জেলা প্রশাসক আবুল কালাম আজাদ বলেন, দান বাক্সগুলোতে পাওয়া টাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার 34 জন শিক্ষক ও 102 জন ছাত্র গণনা শুরু করেছেন। তিনি বলেন, সব টাকা ব্যাংকে জমা রাখা হবে। প্রাপ্ত দানের টাকা থেকে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যয় নির্বাহ করা হয়।
এছাড়া দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। কথিত হচ্ছে প্রায় 500 বছর পূর্বে বাংলার 12 ভূঁইয়া ও প্রতাপশালী 12 জন জমিদারের অন্যতম ঈশা খান আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামক এক ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তী ওই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিত পায়। সুউচ্চ মিনার ও 3 গম্বুজ বিশিষ্ট 3 তলা পাগলা মসজিদ কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারোয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদটি প্রায় 4 একর জায়গা জুড়ে অবস্থিত। জান্নাতুল ফেরদৌস তোমা, নিউজ ডেস্ক, নগর বার্তা। দেশের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে, বিশেষ করে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি। দেশের সবচেয়ে ধনী বোর্ডের বেশিরভাগ পরিচালকই আত্মগোপনে। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর একেবারেই হদিস নেই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। এমন পরিস্থিতিতে সামনের দিকে ক্রিকেট কার নেতৃত্বে আগাবে সেটা নিয়ে জেগেছে প্রশ্ন। বিসিবিতে যে কয়জন পরিচালক উপস্থিত আছেন তাদের সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গঠনতন্ত্র মেনে দ্রুতই কিভাবে বিসিবিতে রিফর্ম করা যায় সেই পথে হাঁটছেন তিনি। আজ রোববার 18 আগস্ট এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেছেন, বিসিবির পরিবর্তন নিয়ে বললে আমরা রিফর্ম করব, সিস্টেমের কোনো ব্যক্তি নয়। সিস্টেমকে যারা করাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে সুনিশ্চিত। আমরা বোর্ডের পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছি। যারা নতুন আসবে তাদের মাধ্যমে ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে। পাশাপাশি এতদিন যত অনিয়ম হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে, যাতে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু বিসিবি নয়, বাংলাদেশের সকল ফেডারেশন নিয়ে আমাদের একই মতামত। সেই সঙ্গে আসন্ন নারী টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে উপদেষ্টা বলেছেন, টি-20 বিশ্বকাপ আয়োজন করতে পারা আমাদের জন্য একটি ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছে। সেই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সব কিছু বিবেচনায় এটা এখন আর শুধু স্পোর্টস মিনিস্ট্রিতে নেই, এটা এখন স্টেটের ব্যাপার হয়ে গেছে। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। আমরা তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব। আর আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ চলমান আছে। দ্রুতই আমরা এই বিষয়ে একটি সিদ্ধান্ত আপনাদের জানাবো। আমি কিছু করার চেষ্টা করিনি তা নয়, আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। সেই শুরুর দিকেই চেষ্টা করেছি, কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেটাও করতে পারিনি। সব মিলেই অবশ্যই ব্যর্থ হয়েছি। এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সব সময় ভোগাবে, পোড়াবে, সব সময় থেকে যাবে। সব সময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। নিজের উপর সেই হতাশা সব সময় থাকবে। আমি ছোট থেকে ক্রিকেট খেলেছি, একসময় জাতীয় দলে এসেছি, পরে অধিনায়ক হয়েছি। অধিনায়ক থাকার সময় দল যখন হেরেছে বা খারাপ করেছে, সেটার দায় আমাকে নিতে হয়েছে। আমি সব সময় নিয়েছি। আপনারা যদি মনে করতে পারেন ম্যাচ হারলে অধিনায়ক হিসেবে আমি দায় নিয়েছি, কিন্তু রাজনীতির আঙ্গিনা তো ভিন্ন। রাজনীতির মাঠে আমি আমার দলের অধিনায়ক নয়, সহ অধিনায়ক নয়, এমনকি বড় কেউ নই। মাত্র কয়েক বছর হলো শুরু করেছি রাজনীতি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, যতটুকু সাধ্য ছিল চেষ্টা করেছি যেন ছাত্রদের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারি। কিন্তু সুযোগটা না পেলে তো কিছু করার থাকে না। হয়তো দলের উপদেষ্টা মণ্ডলীতে থাকলে বা সেরকম কেউ হলে দায়িত্ব পেতাম। তারপরও সাধ্যমতো করেছি, কিন্তু সুযোগটা আমি পাইনি। তারপরও কাউকে দোষ দেব না, দায় আমারই। বিশেষ করে মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল, ক্রিকেটার মাশরাফির প্রতি যে দাবি ছিল, সেটা পূরণ করতে পারিনি এবং সেই দায় মাথা পেতেই নিচ্ছি। আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পোড়াচ্ছে।
রাজনীতিবিদ হিসেবে আমি কিছু করার চেষ্টা করেছি, পারিনি। নড়াইলের মানুষের কাছেও আমার দায়বদ্ধতার ব্যাপার ছিল। নড়াইল ২ আসনের মানুষের অনেক আশা আমাকে ঘিরে। তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নড়াইলকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেই মানুষগুলোর কাছে কি জবাব দেব? সংসদ সদস্য হিসেবে চেষ্টা করেছি বড় পরিসরে কিছু করতে, সেখানেও ব্যর্থ হয়েছি। অজুহাত দেওয়ার কিছু নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাশরাফি বিন মুর্তজা। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা। অভিনেত্রী মাহিয়া মাহি গত ৩ বছর রাজনীতিতে হয়ে উঠেছেন নেত্রী। রাজনীতির মাঠে বেশ সরব তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দাবি করে এসেছেন। করেছেন জাতীয় সংসদ নির্বাচনও। প্রায় সময়ই রাজনৈতিক সভা সমাবেশ প্রচার করতে দেখা গেছে তার ফেসবুক প্রোফাইলে। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের বেশ কিছুদিন আগে থেকেই একেবারে নীরব হয়ে যান এ নায়িকা। সবশেষে তাকে পাওয়া গেল গতকাল ১৪ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরের রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগের পর ফেসবুকে বিষয়টি নিয়ে নিন্দা জানালেন। লিখেছেন, ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া আজও বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তাকে। মাহি রাজনৈতিক ইস্যুতে সবশেষ কথা বলেছিলেন গত ১৭ জুলাই, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা উত্তাল। সেদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন এমন একটি সংবাদ কার্ড শেয়ার করে লিখেছিলেন, সমাধান হোক। আর ২ ঘণ্টা আগে লিখেছিলেন, আমার ভাই বোনদেরকে আর কেউ আঘাত করবেন না। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যেই এই স্ট্যাটাস ছিল বলে ধারণা করা হয়। গত ১ মাসে পরিমণির সন্তানের জন্মদিন ও বান্ধবীর বিয়ের পোস্টের বাইরে আর কোনো কিছুতেই ছিলেন না মাহি। নুসরাত, নিউজ ডেস্ক, নগর বার্তা। অভিযোগ উঠেছে, গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায় প্রথমে অচেতন করেন তরুণ ওই চিকিৎসককে এবং ধর্ষণ করেন। ধর্ষণের পর তাকে খুন করা হয়। ধারণা করা হচ্ছে মূলত মদ্যপ অবস্থায় পর্নো ভিডিও দেখার ফলে উত্তেজনাবশে এ কাজ করেছে তিনি। এছাড়া তদন্তের পর উঠে আসা তথ্য অনুযায়ী পুলিশ ধারণা করছে সঞ্জয় একাই ওই চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার চালিয়েছে। এখানে অন্য কেউ আর যুক্ত নেই বলেই ধারণা করা হচ্ছে। গত ৮ আগস্ট রাতে টানা ৩৬ ঘন্টার অনকল ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক। রাতে প্যারিস অলিম্পিকে জ্যাভেলিন থ্রোর ইভেন্ট টিভিতে দেখে এবং অনলাইনে অন্যান্য খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে ৪তলার পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণ বিশ্রামের জন্য যান তিনি। পুলিশ জানিয়েছে, কিছুক্ষণ পর ওই ঘরে ঢোকে সঞ্জয়। সেমিনার হলে ঢুকে দরজা বন্ধের চেষ্টা করেন। লক খারাপ থাকায় দরজা বন্ধ করা যায়নি। প্রথমে তরুণী চিকিৎসকের গলা টিপে ধরেন অভিযুক্ত। ঘুম ভেঙে গেলে তিনি সঞ্জয়ের মুখ চেপে ধরেন। এ কারণে সঞ্জয়ের মুখেও একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। সঞ্জয় মুখ চেপে ধরেন ওই চিকিৎসকের। সঞ্জয়ের ২ হাতের নখের আঁচড়ে তরুণী চিকিৎসকের মুখে একাধিক ক্ষত সৃষ্টি হয়। এ সময় সঞ্জয়ের হাত চেপে ধরেন তরুণী চিকিৎসক। তাই অভিযুক্তের ২ হাতেও ৬-৭টি নখের দাগ পাওয়া গিয়েছে। পুলিশ ধারণা করেছে ধস্তাধস্তির জোরে চশমার কাঁচ ভেঙে যায়। সেই ভাঙা কাঁচে তরুণীর চোখে আঘাত লাগে এবং রক্তপাত হয়। চিৎকার করলে মুখ আরও জোরে চেপে ধরে তরুণী চিকিৎসকের দেয়ালে মাথা ঠুকে দেওয়া হয়। এত জোরে গলা টিপে ধরা হয়েছিল যে তার থাইরয়েড কার্টিলেজ ভেঙে যায় এবং অচেতন হয়ে পড়ে। সেই অবস্থায় তার পোশাক খোলা হয় এবং চালানো হয় বিকৃত যৌন নির্যাতন। এরপর মৃত নিশ্চিত করতে শ্বাসরোধে খুন করা হয় এই নারী চিকিৎসককে। পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভিতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা এখনও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা।
বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি, আফ্রিকার দেশগুলোতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে এমপক্স। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা যায়। গত 2 বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো এমপক্সের কারণে জরুরি অবস্থা জারি করা হলো। এর আগে 2022 সালে এর প্রাদুর্ভাবের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। শুরুতে কঙ্গোতে এমপক্সের প্রাদুর্ভাব দেখা দেয়, এরপর প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কঙ্গোতে এই ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত 450 জনের মৃত্যু হয়েছে। চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত কঙ্গোতে এমপক্সের আক্রান্ত হয়েছে 13,700 জন। বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান, কেনিয়া এবং রুয়ান্ডাতেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার WHO এক বিবৃতিতে জানায়, আফ্রিকার 13টি দেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে এবং এর নতুন ধরনটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস বলেন, আফ্রিকা এবং এর বাইরে দ্রুত এ ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই উদ্বেগজনক। বুধবার জরুরি কমিটির বৈঠকের পর আন্তর্জাতিক উদ্বেগের কারণে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ম্যাক্সিপক্স নামে পরিচিত ছিল এ ভাইরাস। এমপক্স আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়ায়। এটি যৌন সম্পর্ক, ত্বকের সংস্পর্শ, কথা বলা বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়াতে পারে। এতে ফ্লুর মতো উপসর্গের পাশাপাশি ক্ষত সৃষ্টি হয়। অনেক সময় প্রভাব সামান্য দেখা গেলেও মৃত্যু পর্যন্ত হতে পারে। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা। রাজধানী কাফরুল থানাধীন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে 2 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলা দায়ের হলো। বুধবার 14 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করেন নিহত রাজনের ভাই রাজীব। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর আগে এদিন 2015 সালে রাজধানীর উত্তরা থেকে এক আইনজীবীকেও অপহরণ করে গুম করার অভিযোগে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমো চৌধুরী আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর আগে ওই আইনজীবী আদালতে মামলার আবেদন করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। এছাড়া র্যাবের অজ্ঞাত 25 সদস্যকে মামলায় আসামি করা হয়েছে। এরও আগে মঙ্গলবার 13 আগস্ট শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের রাজেশ চৌধুরী আদালতে SM আমির হামজা নামে এক ব্যক্তি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা। সব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে যেন মূল্যায়ন হয়। রোববার 11 আগস্ট দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি বলেন, আমি আইজিপিকে অনুরোধ করব যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দিবেন। এই সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে যেন মূল্যায়ন হয়। এ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা নিজেদের টাকা খরচ করে সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রং দিয়ে দেয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে 1000 কোটি টাকা লাগতো। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িও ধরেছে। উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, আমার গাড়ি থামিয়ে তারা বলেছে পতাকাওয়ালা গাড়ি। তারপর তারা বলেছে পতাকা থাক আর যাই থাক, চেক করব। এরপর আমাকে দেখে বলল, না স্যার, আপনি চলে যান। তিনি আরও বলেন,
যেটা পুলিশ করতে পারতো না সেটা তারা করেছে। শিক্ষার্থীরা কোনো চাঁদা নেয় না, কোনো দোকানে গিয়ে বলে না খাবার দাও। নুসরাত, নিউজ ডেস্ক, নগর বার্তা। ট্রাফিক পুলিশের কাজে শিক্ষার্থীরা অভিভূত মিজানুর রহমান আজহারি। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, সেই সঙ্গে প্রায় 3 দিন নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশও তাদের দায়িত্ব পালন করছেন না। এই সময় রোদে পড়ে বৃষ্টিতে ভিজে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। তারা দক্ষ না হলেও তাদেরকে রাস্তায় দেখে নিজেদের গতিরোধ করে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে গাড়ি চালাচ্ছেন চালকরা। সেই সঙ্গে দেশের লুটপাট ঠেকাতেও সবার আগে এগিয়ে এসেছেন এই শিক্ষার্থীরা। মহল্লায় মহল্লায় রাত জেগে পাহারা দিতে দেখা গেছে তাদের এই কাজগুলো দেশ সহ সারা বিশ্বে প্রশংসা কুড়াচ্ছে। বিশ্বের গণমাধ্যমগুলোর হেডলাইনও হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা। এবার বাংলাদেশে অবস্থানরত দেশের জনপ্রিয় আলেম মাওলানা মিজানুর রহমান আজহারি শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি এই দৃশ্য দেখে অভিভূত হয়েছেন বলেও মতামত ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার 8 আগস্ট নিজের ফেসবুক পেজে আজহারি লেখেন, শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে ট্রাফিক পুলিশের কাজে করার দৃশ্য দেখে আমি অভিভূত। ওরা পারবে ইনশাল্লাহ। গেনজেট ওয়াজ বর্ন টু মেক হিস্টোরি, মাশাআল্লাহ। দেশের জনপ্রিয় এই আলেম শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের দাবির পক্ষে সরব ছিলেন। শিক্ষার্থীদের দাবি জোরালো হওয়ার পর তাদের উপর হামলা শুরু হলে তিনি এর নিন্দা জানিয়েছিলেন এবং বলেছিলেন, আমি তারুণ্যের পক্ষে। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা। গণ আন্দোলন ও সহিংসতার মধ্যে সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশে যেতে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সহ অনেককে ইমিগ্রেশন সম্পূর্ণ না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বিমানবন্দর ও স্থলবন্দর থেকে ফিরিয়ে দেওয়াদের মধ্যে আরও রয়েছেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সংবাদ মাধ্যম কর্মী। মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। তবে ইমিগ্রেশন সম্পূর্ণ না করে কাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি বার্তায়। এদিন ঢাকা বিমানবন্দর থেকে সদ্য সাবেক টেলিকম ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটকে দেওয়ার খবর এসেছে। দেশ ত্যাগের চেষ্টার সময় তাকে চিনতে পেরে বিমানবন্দরে কর্মরত কয়েকটি সরকারি সংস্থার কর্মীরা আটক করে। পরে তাকে একটি লাউঞ্জে আটকে সরকারের আরেকটি বাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা। আরও এক প্রভাবশালী সাবেক মন্ত্রীকে আটকের পাশাপাশি ছাত্রলীগের 2 শীর্ষ স্থানীয় নেতাকে গ্রেপ্তারের খবর এসেছে সংবাদ মাধ্যমে। রাতে পুলিশে বিশেষ শাখার ইমিগ্রেশনের তথ্যের বরাত দিয়ে পুলিশ সদর দপ্তরে পাঠানো বার্তায় বলা হয়, অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সেই সাথে বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে। কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা সরকার পতনের তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে একদিন পর পুলিশ সদর দপ্তর থেকে এ বার্তা পাঠানো হলো। এর আগে শেখ হাসিনার দেশ ত্যাগের পর সন্ধ্যা 6টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী 6 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগর বার্তা। সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষ ফেটে গেছে সিলেটের আদালতে মারধরের কারণে। গতকাল শনিবার রাত 11:30টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেখানে তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এ সময় সাবেক বিচারপতি শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়। এদিকে আমাদের সময়ের হাতে আসা এক পত্রে দেখা গেছে সিলেট কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালের সহকারী সার্জন ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী স্বাক্ষর করে লিখেছেন রোগী আনফিট। সেখানে কারাগারের সিনিয়র জেল সুপারেরও স্বাক্ষর রয়েছে। সেই পত্রে লেখা আছে, মিনিট নং 197/2024, হাজতি নং 5231/24, নাম আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, বয়স 74 বছর, পিতা হাজি আব্দুল হাকিম চৌধুরী। রোগের নাম ল্যাক্রোটেড স্ক্রোটিয়াল ইনজুরি আউটসাইড। তাকে জরুরি ভিত্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি সাপেক্ষে সতর্কতার সঙ্গে প্রেরণের জন্য কারা কর্তৃপক্ষকে সুপারিশ করা হলো। এ ব্যাপারে সিলেটের ডিআইজি প্রিজন মোহাম্মদ সগির মিয়া বলেন, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মার ধরে তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। একটি অন্ডকোষ ফেটে গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার চিকিৎসা চলছে।
সিলেট ওসমান মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার জলিল কায়সার খোকন বলেন, মারধরের কারণে সাবেক বিচারপতি মানিকের অন্ডকোষ ফেটে গেছে, পরে তা অপারেশন করা হয়। একই সঙ্গে তার শরীরে অনেক জখম ও কাটাছেঁড়া আছে, সঙ্গে উচ্চ রক্তচাপ আছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী ও পুলিশ সাবেক বিচারপতির নিরাপত্তার দায়িত্ব পালন করছে। হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে বিকালে পুলিশের পাহারায় বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয়। পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই কিল ঘুষি মারার ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতা, জিম ও পানির বোতল। এতে গুরুতর আহত হন তিনি। বিকাল 4:30টায় শুনানি শেষে শামসুদ্দিন মানিককে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আদালতের বিচারক আলমগীর হোসেন কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ পাহারায় সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে শুনানিকালে শামসুদ্দিন চৌধুরী মানিকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে পুলিশ জানায়। বাংলাদেশ পুলিশের সব ইউনিটের পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার 9 আগস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, আপনার ইউনিট অধীন ইউনিটের প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের কনস্টেবল থেকে এসআই সম পদমর্যাদা এবং ডিএমপির ক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে আরও বলা হয়, এই নির্দেশনা আদালতের আদেশ এবং ফৌজদারি মামলাজনিত কারণে সাময়িকভাবে বরখাস্ত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন বলেন, প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মামলাজনিত কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলাগুলির ঘটনা ঘটেছে। কয়েকশো দুর্বৃত্ত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপরে এলোপাথারি গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়েছেন ব্যাংকের 4 কর্মকর্তা। আজ রোববার 11 আগস্ট সকাল 10:30টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন কর্মকর্তারা। গুলিবিদ্ধ 4 কর্মকর্তা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকিবিল্লাহ। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা প্রায় শতাধিক লোক নিয়ে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাথারি গুলি করেন। এ সময় 5 কর্মকর্তা গুলিবিদ্ধ হন, 4 কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জন গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন কায়সার আলী। তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বুধবার ব্যাংকের কর্মকর্তার সামনে সাদা কাগজে পদত্যাগ করে ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেন কায়সার আলী। ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালী এবং চট্টগ্রামের কয়েকটি উপজেলার ঘরবাড়ি এখনও 4-5 ফুট পানিতে ডুবে আছে। বেঁচে থাকার লড়াই চলছে সর্বত্র। মানবিক এই বিপর্যয়ে সাধারণ মানুষদের পাশাপাশি বন্যার্তদের পাশে এসে দাঁড়াচ্ছেন অনেক তারকাই। বরাবরের মতো এবারও বানভাসীদের জন্য এগিয়ে এসেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। জানা গেছে, শুক্রবার রাতে ঢাকা থেকে টিম নিয়ে রওনা হয়ে ভোর 4টায় কুমিল্লায় পৌঁছেছেন হিরো আলম। জেলার প্রত্যন্ত অঞ্চলে মুড়ি, চানাচুর, বিস্কুট, রুটি, স্যালাইন ও বিশুদ্ধ পানিসহ নানান ধরনের শুকনো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার যেসব এলাকায় পানি উঠেছে, আগে কোনোদিনও এসব এলাকায় পানি ওঠেনি। মানুষজন আশেপাশের স্কুল, কলেজ সহ বিভিন্ন উঁচু ভবনে আশ্রয় নিয়েছে। সেখানে গিয়ে আমি শুকনো খাবার দিয়ে এসেছি। নিদারুণ কষ্টে দিন রাত কাটছে তাদের। হিরো আলম বলেন, আমাকে মানুষজন বলেছে অনেক স্টাররা ফেসবুক, ইউটিউবে ভিউয়ের জন্য কথা বলে, তবে আপনি এই প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে ছুটে এসেছেন। আপনি আসলেই রিয়েল হিরো। এ সময় সবাইকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান হিরো আলম। তিনি বলেন, আমরা সাধ্য অনুযায়ী গতকাল থেকে এই ত্রাণ বিতরণ করেছি। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চালিয়ে যাব।
ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মুখে দেশ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার 10 আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। তিনি বলেন, আমার মা প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করারও সময় পাননি। তিনি পদত্যাগ করেননি, যে কারণে আইন অনুযায়ী তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। জয় দাবি করেন তিনি একটি বিবৃতি দেওয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তারপরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে। তখন সময় ছিল না। আমার মা প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করারও সময় পাননি। সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈধ প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া আদালতে চ্যালেঞ্জ করার মতো জানিয়ে তিনি আরও বলেন, যদিও প্রেসিডেন্ট সামরিক প্রধান ও বিরোধী রাজনীতিকদের সঙ্গে আলোচনা করে সংবাদ ভেঙে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। ছাত্রদের উপর গুলি চালানোর বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে জয় দাবি করেন তার মা শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশ দেননি। তার মতে সরকার একটি বড় বিষয়। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছাত্রদের উপর গুলি চালানোর পক্ষে ছিলেন না। যে বা যারা গুলি চালিয়েছেন তাদের আইনের আওতায় আনার দাবি জানান জয়। তিনি বলেন, পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। এই সময় গণতন্ত্র রক্ষা এবং দেশকে স্থিতিশীল করতে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলেও আমরা বিরোধী দল থাকব, যেভাবেই হোক ভালো। এই সময় শেখ হাসিনার প্রতি কোনো প্রতিশোধ না নেওয়ার বিষয়ে দেয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে স্বাগত জানান জয়। তিনি বলেন, আমি খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি। আসুন অতীত ভুলে আগামীর পথে হাঁটি। আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। আমাদের এখন একসঙ্গে কাজ করতে হবে। জয় বলেন, আমি বিশ্বাস করি যে রাজনীতিতে আপোষ এবং আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা বিতর্কের পরও একমতে হতে পারি এবং আমাদের আপোষের পথ খুঁজে পেতে হবে। সাক্ষাৎকারে দল এবং দেশের জনগণ চাইলে মায়ের অবসরের পর আওয়ামী লীগের হাল ধরতে পারেন বলে জানান জয়। তিনি বলেন, দল যদি আমাকে চায় আমি অবশ্যই বিবেচনা করব। এ সময় শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান জয়। শেখ হাসিনা কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মুদির দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে SM আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। এ বিষয়ে এখনো শুনানি হয়নি। মামলার মধ্যে আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক IGP চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের DMP সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত 19 জুলাই বিকেল 4টার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলায় 40 ফিট চৌরাস্তায় আবু সাইদ নিহত হন। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারত আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগরবার্তা। ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার 22 আগস্ট রাতে রাজধানী ঢাকার আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 156 জনের নাম উল্লেখ করে
একই থানায় 500 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন করে জয়লাভ করেন চিত্রনায়ক ফেরদৌস। নির্বাচনে 65,898 ভোটে তিনি জয়ী হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীকে পান 2,257 ভোট। ফেসবুকে ছড়িয়ে পড়া পণ্যের মূল্য তালিকা ভুয়া। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া তালিকা সরকারের নয়। শনিবার 10 আগস্ট অধিদপ্তরের মহাপরিচালক এইচ.এম. শফিকুজ্জামান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার কর্তৃক বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার তালিকা প্রচার করা হচ্ছে, যা অধিদপ্তর দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, অধিদপ্তর পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হলো। এইচ.এম. শফিকুজ্জামান বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সঠিক নয়। আমরা আমাদের ফেসবুক পেজ ও গণমাধ্যমে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দিচ্ছি। এর আগে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আলুর দাম 40 টাকা, পেঁয়াজ 70 টাকা, গরুর মাংস 650 টাকা, খাসির মাংস 800 টাকা ও ব্রয়লার মুরগি দর ঠিক করা হয়েছে 140 টাকা কেজি বলে দাবি করা হয়। এর দামের বেশি চাইলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগরবার্তা। অভিমান ভেঙে বীরের মতো জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। তরুণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অনুরোধে জাতীয় দলে ফিরে আসতে রাজি হয়েছেন তামিম। বৃহস্পতিবার বিসিবি সভাপতি পাপন পদত্যাগ করবেন বলে জানা গেছে এবং এ কারণে বিসিবি ভবন ঘেরাও করার প্রস্তুতি চলছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকায় তামিম ইকবাল ব্যস্ত ছিলেন নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে। পাপন এবং সাকিবের সাথে দ্বন্দ্বের কারণে তামিম স্বেচ্ছায় জাতীয় দল থেকে সরে গিয়েছিলেন। তবে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তামিমের ফিরে আসা নিশ্চিত করতে পাকিস্তান সিরিজে তাকে একাদশে ফেরানোর পরিকল্পনা করছে আসিফ মাহমুদ। এছাড়া বৃহস্পতিবার বিসিবি সভাপতি পাপনের পদত্যাগের দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ করবে। পাপন থাকলেও বিসিবিতে তার অবস্থান সংকটাপন্ন হতে পারে। পরিবর্তন হলে তামিমের জাতীয় দলে ফেরাটা কেবল সময়ের ব্যাপার হবে। তামিম এবং আসিফ মাহমুদের মধ্যে ইতোমধ্যে আলোচনার মাধ্যমে সম্মতি পাওয়া গেছে, যা তামিমকে ভারত সিরিজের প্রথম ম্যাচে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যাবে এমন আশা জাগাচ্ছে। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক, নগরবার্তা। শুভেচ্ছা নেবেন। আমি কৃষ্ণনন্দী মেসাজ নন্দী ট্রেডিং কর্পোরেশন স্বত্বাধিকারী। আমি আপনাদের সামনে অত্যন্ত দুঃখের সাথে হাজির হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে গত 5 আগস্ট সরকার পতনের পর ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ লুটপাট সংঘটিত হয়। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আমার ব্যবসা প্রতিষ্ঠানে 5 আগস্ট বেলা আনুমানিক 3:15 মিনিটে 7-8 দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে মেসাজ নন্দী ট্রেডিং কর্পোরেশন নন্দীবাড়ির ক্ষয়ক্ষতি, ভাঙচুর ও লুটপাটের পরিমাণ প্রসঙ্গে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে কারণ দেওয়া হলো শোরুমের মোটরসাইকেল 2,61,00,000 টাকা, সয়াবিন তেল ও সরিষার তেল 3,64,63,000 টাকা, বাসমতি চাউল 56,000 টাকা, মোটরসাইকেলের বাস 1,68,00,000 টাকা, শোরুমের গিলাস 1,84,000 টাকা, ব্যবহারকৃত প্রাইভেট কার 1,24,000 টাকা, 1,24,000 টাকা, ব্যবহারকৃত মোটরসাইকেল 24,65,000 টাকা, বাড়ি ও মন্দিরের গ্লাস 3,75,000 টাকা। মোট ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ 10,03,84,000 টাকা।
উপরিউক্ত বিষয়টি বিবেচনা করে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিক ভাইকে আজ সাংবাদিক সম্মেলনে আমি উপস্থিত হয়েছি। এইটা দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর এই বিষয়টা যেন সে বিবেচনা করে বা তার দৃষ্টিগোচর হয়, এই বলে আমি আমার সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই। কোনো মন্ত্রী এবং এমপির কথা মতন আমরা নির্দেশ মানবো না। রাস্তার মোড়ে মোড়ে আইডি কার্ড চেক করে, মোবাইল চেক করে, যখনই আপনাকে পুলিশ সদস্য পাচ্ছে তখনই তাকে সংগঠনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। কর্মবিরতি সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুলিশের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। মহান মুক্তিযুদ্ধে 1262 জন শহীদ পুলিশের সদস্যের তালিকা স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে উল্লেখ পাওয়া যায়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, মাদক অভিযান সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যার ফলে গত 5/8/2024 খ্রিস্টাব্দ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উপর এবং পুলিশের প্রতিষ্ঠান সমূহের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। এতে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে এবং প্রায় 450টি থানা ও 70টিরও পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। এমতো পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন অদ্য 6/8/2024 খ্রিস্টাব্দ তারিখ হতে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে। জান্নাতুল ফেরদৌস তমা, নিউজ ডেস্ক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা, 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল কামাল ও জামালের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজি জামাল, আমার ছোট ভাই যার বয়স মাত্র 10 বছর ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা পঙ্গু শেখ নাসের, রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামির উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, কৃষিমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুর রব সারনিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সারনিয়াবাদ, ভাগ্নে রেন্টু সহ অন্যান্য অনেককে নির্মমভাবে হত্যা করে। 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহীদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে যে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলি তাজা প্রাণ ঝরে যাচ্ছে। ছাত্র, শিক্ষক, পুলিশ, এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক সেবী, কর্মজীবী মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্বজনহারা বেদনা নিয়ে আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আমি হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। প্রিয় দেশবাসী,
1975 সালে 15 আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল, সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম। গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছেন। স্বাধীনতার স্মৃতি বহনকারী এই জাদুঘরটি অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছি। তার শুভ ফল ও আপনারা পেতে শুরু করেছেন। বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আস্থা ধূলিসাৎ হয়ে গেছে। আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি। লাখো শহীদের রক্তের প্রতি অবমাননা করেছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সাথে ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস 15 আগস্ট পালন করুন। বঙ্গবন্ধু ভবনে পুষ্পমালা অর্পণ ও দোয়া মোনাজাত করে সকলের আত্মার মাগফিরাত কামনা করুন। মহান আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের মঙ্গল করুন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা। দাওনি হাওনা কি বাত